আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। এই নির্বাচনটি বাংলাদেশের অনেকের জন্য রীতিমতো মরণ ফাঁদ হিসেবে দেখা দেবে। এই নির্বাচনের সফলতা, এই নির্বাচনের ব্যর্থতা এবং এই নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে যে ক্ষয়ক্ষতি কিংবা সম্ভাবনা, এই পুরো বিষয়টি সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য একেবারে একটা যুগ সন্ধিক্ষণে পরিণত হচ্ছে। এবং উপজেলা নির্বাচনের ব্যাপারে যদি পক্ষসমূহ সিদ্ধান্ত নিতে না পারে, কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারে, তাহলে তারা যে ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতি আর কাটিয়ে ওঠা কোনো মতে সম্ভব নয়। ফলে এই নির্বাচনকে ঘিরে অতীতে যে দামি নির্বাচন, তার চেয়ে বেশি আশঙ্কা এবং তার চেয়ে বেশি তোড়জোড় এবং নানা রকম ফন্দি ফিকির শুরু হয়ে গিয়েছে। সরকারি দল আওয়ামী লীগ তারা এই নির্বাচনে চাচ্ছে যে বিএনপি আসুক এবং বিএনপি যেন আসে, এজন্য তারা অন্তত 10টি কৌশল অবলম্বন করেছে। প্রথম কৌশল হলো যে নির্বাচনে কোনো প্রতীক থাকছে না, ফলে বর্ণছড়া বিএনপি যারা লোকজন আছে দলের বিদ্রোহী হয়ে তারা এখানে আসতে পারে। 1। 2 নম্বর হলো যে বিএনপির প্রার্থীদেরকে আনার জন্য এখানে অর্থ বিনিয়োগ করা হবে তৃণমূল পর্যায়ে। 3 নম্বর হলো যে বিএনপি যারা মির্জাফর মুনাফিক তাদেরকে সিদ্ধান্ত দিয়ে, মানে তাদেরকে টাকা দিয়ে তাদের কে এজেন্ট হিসেবে নিয়োগ করে যেন দলগতভাবে বিএনপি নির্বাচনে আসে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করানো যায় বিএনপিকে দিয়ে, এবং বিএনপির মধ্যে একটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এই ধরনের আলোচনা চালু করা যায়। তো এরকম আমি বললাম অন্তত 10 থেকে 12টি প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মধ্যে অতীতে যেভাবে আছে বড় বড় নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া, মামলা দেওয়া, মোকদ্দমা দেওয়া, এরপরে বদনামি রটানো, অনেকের তথ্য ফাঁস করে দেওয়া, অনেকের সাথে মিটিং করে আবার সেইগুলো টেলিফোন সেই রেকর্ড প্রকাশ করে দেওয়া, এরকম নানা রকম চক্রান্ত করে বিএনপিকে বিব্রত করে এই নির্বাচনে বিএনপিকে আনার জন্য সর্বোচ্চ তোড়জোড় আওয়ামী লীগ শুরু করছে। কারণ কি? কারণ হলো বিএনপি বিহীন এই নির্বাচনটি আওয়ামী লীগের জন্য মৃত্যু ফাঁদ হবে। আবার যদি আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যায়, সেটি বিএনপির জন্য একটি মৃত্যু ফাঁদ হবে। সেটা পরে বলবো, আগে আওয়ামী লীগের জন্য মৃত্যু ফাঁদ কীভাবে হবে সেটি বলে দিই। সেটি হলো বিগত নির্বাচনে অনেকগুলো বিদেশি রাষ্ট্রশক্তি এখানে ছিল এবং এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব, ভারত, চীন সকল পক্ষগুলো একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, হোয়াট এভার মেবি, যা হয় হোক, এখানে ফিল্ডে যা হয় হোক। 1। 2 নম্বর হলো এখানে যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে আসবে না, তো কাজেই মাঠ ছিল নিরুত্তাপ, নির্বিঘ্ন এবং বিজয়ের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে কোনো রকম এখানে সহিংসতা, বিপদ আপদ এটা আসতে পারে, এটি যারা ডামি নির্বাচনের পরিকল্পনাকারী তাদের মাথার মধ্যে ছিল না। ফলে এটিকে নিয়ে তারা একটু খেলার চেষ্টা করেছে। তারা কি করলো, নিজের দলের বিদ্রোহী গ্রুপদেরকে দাঁড়া করিয়ে দিল, কিছু ডামি প্রার্থী দাঁড় করানো হলো, কিছু ভাড়া করা লোককে আনা হলো, অন্য দল থেকে ছুটিয়ে কিছু মির্জাফর, বেঈমান, মুনাফিক তৈরি করা হলো, এবং সব মিলিয়ে যখন একটা নির্বাচনের মাঠে নির্বাচনী আমেজ জানার চেষ্টা করলো, দেখা গেল যে 92% লোক নির্বাচনের কেন্দ্রে গেল না। এটা হলো প্রথম জুতা পেটা। একেবারে যারা এই অপকর্মটি করেছে তাদের মুখের উপর জনগণের জুতো, যে তারা ওই নির্বাচন কেন্দ্রেই গেল না। কিছু কিছু জায়গাতে মুনাফেক বনাম নৌকার প্রার্থী, মুনাফেক বনাম বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী প্রার্থী বনাম ডামি প্রার্থী, এরকম কিছু সাজানো নাটক হয়েছে। ফলাফল সব জায়গাতেই নির্ধারণ করা ছিল যে এখানে এই ফল হবে, এখানে এই ফল হবে, কিন্তু ফলাফল করার পরেও কিছু কিছু জায়গাতে দেখা গেল যে ফলটা 4-5টা জায়গাতে তারা ফলটা পরিবর্তন করে দিয়েছে নাটক সৃষ্টি করার জন্য, কিন্তু ফলাফল তাদের আগেই রেডি করা ছিল, কিন্তু তারা নাটক সৃষ্টি করেছে। আমি একটা সিটের কথা বলবো, যেমন দেখা গেল যে একটা সিটে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে। এখন সেখানে নাটক, জমজমা নাটক করার জন্য সেখানে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রধানমন্ত্রী গিয়ে সেই বিদ্রোহী প্রার্থীকে গালাগাল করেছেন, আজে বাজে শব্দ কথা বলেছেন, আর যিনি নৌকার প্রার্থী ছিলেন তিনি শেষ মুহূর্তে পর্যন্ত আবার হাইকোর্ট থেকে বিজয়ী হয়ে মাঠে বিভিন্ন রকম তাফালিং করে ফেলে শেষ পর্যন্ত সেই যে তাদের যে ডামি ফলাফল, সেই ডামি ফলাফলে যে বিদ্রোহী প্রার্থীকে জয়লাভ করানোর যে তাদের প্রক্রিয়া ছিল মূলত নির্বাচনটাকে জমানোর জন্য, এই জন্য তারা এই নাটকগুলো করেছে। কিন্তু তাদের আসলে ফলাফল সব জায়গাতেই কিন্তু নির্ধারণ করা ছিল। ফলে যারাই হয়েছে অল আর ডামি, এখানে একটা সিঙ্গেল লোক ডামির বাইরে নেই, সবগুলো ডামি এখান থেকে পাশ করে এসছে। ডামির বাইরে কেউ যদি বলে আমি প্রতিযোগিতা করে পাশ করে এসেছি, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আওয়ামী লীগের লোকজন জানে, যেহেতু ফলাফল তাদের রেডি করা ছিল, একটা সময় ফলাফলের কপি বিএনপির হাতে চলে আসবে বা চলে গেছেও, মানে তার আপনি নির্বাচন কমিশনে যে বিএনপির লোক নেই এটা কিন্তু ঠিক না। তো যার জন্য এই কপি চলে আসছে এবং তখন দেখবেন যে ডামি সিল,
দামি ব্যালট, দামি ভোট, দামি ফলাফল, এই জিনিসগুলো কিভাবে একটা অন্যটির সঙ্গে সমান্তরালভাবে মিশে গেছে, এই জিনিসগুলো আপনারা তখন দেখতে পাবেন। তো এই যে একটা সাজানো দামি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে যে বিশাল শত্রুতা, খুনোখুনি, মারামারি, কাটাকাটি যা কিছু হয়েছে, এত নিয়ন্ত্রণের পরেও সেটি আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, ভিত্তি নিয়ে টান দিয়েছে। এবং এখনো পর্যন্ত সারা বাংলাদেশের এই ৩০০টি আসনের মধ্যে যে বিভেদ বিসংবাদ চলছে, এবং আওয়ামী লীগের মধ্যে যে বিরোধী দল সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের মধ্যে যে পাল্টা গ্রুপ তৈরি হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে পাল্টা গ্রুপ, বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা গ্রুপ এতটা শক্তিশালী যে দামি এমপির এলাকায় যেতে পারছেন না। আমার মানে প্রিয় পেকুয়াবাসী সেখানে মসু নড়াতে পারছেন না। তো এই অবস্থা চলছে। তো এরই মধ্যে যখন আবার সামনে এই উপজেলা নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি বিএনপি না আসে, এবং আওয়ামী লীগের মধ্যে ওই যে বিদ্রোহী গ্রুপ যারা উপজেলা নির্বাচনে, যারা বিগত সংসদ নির্বাচনে ছ্যাঁকা খেয়েছেন, ধরা খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, দলীয় প্রধানকে বিশ্বাস করে যারা মাঠে নেমে অর্থ খুইয়েছেন, তারা এই সময়টিতে প্রতিশোধ গ্রহণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা মানবিক। এবং এটি যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যদি কারো বাবা মারা গিয়ে থাকেন, তাদের বাবা যদি কবর থেকে উঠে এসে বলেন যে বাবারে তুমি মাফ করে দাও, তুমি এই কাজ আর করো না, তবুও তারা যে অপমান হয়েছেন, তাদের কষ্ট যা হয়েছে, এটি তারা ছাড়বেন না। যেমন ধরুন আওয়ামী লীগের একজন প্রার্থী, সে এই নাটকের কারণে বিদ্রোহী প্রার্থী দ্বারা পরাজিত হয়েছে। তো সে গত নির্বাচনে একটা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের বাইরে সে যেতে পারেনি, কিন্তু উপজেলা নির্বাচনে এই সিন্ডিকেটটা সে কাজে লাগাতে পারবে না। ফলে কি হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রণবাদ্য শুরু হয়ে যাবে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই নির্বাচনে যদি বিএনপি না আসে, তাহলে এই যে ভাই ভাই ভাতৃঘাতী সংঘাত, এই সংঘাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এবং সরকারকে জরুরি অবস্থাও জারি করা লাগতে পারে। এবং জরুরি অবস্থা যদি জারি করা লাগে, সেনাবাহিনী যদি মাঠে নামে, তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটে যেতে পারে। এটি গেল একটা সাইড, অর্থাৎ আওয়ামী লীগের জন্য মরণ ফাঁদ। তো সেই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ জলে স্থলে অন্তরিক্ষে চেষ্টা করে যাচ্ছে বিএনপি এবং জামাতকে কুরবানির পশু বানানোর জন্য, এবং তাদেরকে আরেক দফা ছেঁচা দেওয়ার জন্য। এখন বিএনপি এই ফাঁদে পা দেবে কিনা, এই ফাঁদে পা দেবে কিনা, ইতিমধ্যে দলের ভিতরে বাইরে উপজেলা নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এবং সরকারি মিডিয়াগুলো এবং সরকারের যে লোকজন, তারা একেবারে মুখ ঝুলিয়ে, দাড়ি ঝুলিয়ে, সোপা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, মানে কিছু কিছু মানুষ আছে টেলিভিশনে আসে, পরিচয় দেয় আমি অমুক সাংবাদিক, আমি অমুক তমুক, হ্যাং ব্যাং। মানে এদের কথা শুনলে প্রথমত মনে হয় দুই গালে দুটো চর বসাই দেয়। দুই গালে দুটো চর না বসানো পর্যন্ত এদের দেখলে অনেকের ঘুম হারাম হয়ে যায়, মানে এতটা ঘৃণা লাগে এদের কথা শুনলে। তো এই লোকগুলো 10 মুখে প্রচার করছে যে এই নির্বাচনে বিএনপির আসা উচিত, বিএনপি ট্রেন্ড মিস করেছে। সেই এখন যদি সেই সামনের যে স্থানীয় নির্বাচনগুলো, সেই পৌরসভা নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক, কিংবা উপজেলা নির্বাচন হোক, এখানে যদি না আসে বিএনপির অস্তিত্ব থাকবে না। তো এইরকম বদমাশি কথাবার্তা কিন্তু চলছে। তো আবার এর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বিএনপির কিছু লোকও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। বিএনপির অনেক বড় বড় নেতাও কিন্তু বলার চেষ্টা করছে ইদানিং যে ডামি নির্বাচনটি হলো, এই ডামি নির্বাচনে বিএনপিকে যে নির্বাচনের বাইরে রাখা হবে, এটা আমরা বুঝতেই পারি নাই। আরে আপনি বুঝতে পারেন না তো আপনি নেতা হলেন কি করে? আপনাকে লজ্জা লাগে না? আপনার লেখাপড়া কি? আপনি কেন নেতা হইতে আসছেন? গলায় দড়ি দিয়ে মরেন। এর কারণ হলো যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হবে, এটি আওয়ামী লীগের অনেক আগের সিদ্ধান্ত। আর বিএনপি এই নির্বাচনে যাবে না, এটাও অনেক আগের সিদ্ধান্ত। তো এখানে তো রাস্তা ইজ ক্লিয়ার, বিএনপি ছেড়ে দিয়েছে, তোমরা যাইছে তাই করো, এখানে বোঝার না বোঝার কি আছে? এবং এই কথা আমার বলার কি দরকার ছিল? তো এই জিনিসগুলো নিয়ে একজন অনেক নেতার যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তির পাশাপাশি এখন কিন্তু অনেক ছোট ছোট নেতারা বিভিন্ন রকম কনফিউজ সৃষ্টি করছে, এবং কেউ বলার চেষ্টা করছে যে ভারত বিরোধিতা, এটা কি ঠিক হলো কিনা, রিজভী সাহেব যে চাদরটা ছুঁড়ে ফেলে দিলেন, এটা কি তা ঠিক হয়েছে কিনা, আবার ছুঁড়ে ফেলে দিলেন, ভালো কথা, আগুন লাগানোর কি দরকার ছিল? ভারতের মতো একটা এত শক্তিশালী রাষ্ট্রকে আমরা এইভাবে খেপিয়ে তুলে আমরা কি জীবনে কোনোদিন ক্ষমতা আসতে পারবো? এইভাবে কি আমাদের জীবন চলে যাবে? তারেক রহমান সাহেব তো লন্ডনে বেশ আরামই আছেন, আমরা তো আরামে নেই, আমাদের মামলা আছে, মোকদ্দমা আছে, আমাদের তো থাকতে হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে। কিন্তু রাজনীতি করার জন্য যেটা দরকার সেটা দৃঢ়তা, দূরদর্শিতা এবং ধৈর্য সহকারে সুযোগের জন্য অপেক্ষা করা। অনেক মেধাবী, অনেক যোগ্যতামূলক, তারা কেবলমাত্র সুযোগের অভাবে পরাজিত হন। অনেক অযোগ্য লোক সুযোগের কারণে বিজয়ী হয়ে যান। মানবজাতির ইতিহাসে 2-3 জন, যদি গত 10,000 বছরের ইতিহাসে যদি 2-3 জন মহাবীর বলা হয়, 2-3 জন মহাবীর, তো সেই 2-3 জন মহাবীরের মধ্যে একজন হলেন হানিবল, মহাবীর হানিবল। তো হানিবলের যে উত্থান, রোম সাম্রাজ্যকে পতন করা এবং রোম সাম্রাজ্য আক্রমণ করে, পৃথিবীর 2 জন লোক এ যাবৎকালে সৈন্য সামন্ত সহকারে আল্পস পর্বতমালা অতিক্রম করতে পেরেছিলেন। ফ্রান্সের সে আল্পস পর্বতমালা অতিক্রম করে স্পেনে যেতে পেরেছিলেন।
তো সেই দুজনের মধ্যে প্রথম জন হলেন হানিবল, আর দ্বিতীয় জন হলেন নেপোলিয়ন বোনাপার্ট। তো বুঝেন যে এটা এত সোজা জিনিস নয়। তো যাই হোক, এখন সেই যে হানিবল, তিনি প্রকৃতির একটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগের ফলে তিনি হানিবল হয়েছেন। আবার যখন তার কাছ থেকে সেই সুযোগটি চলে যাওয়ার পর তিনি তার নিজ দেশ কার্থেজে তিনি বন্দী হয়ে গিয়েছিলেন, এবং তাকে সেই দেশ ছেড়ে পালিয়ে আফ্রিকাতে ঘুরে বেড়াতে হয়েছে, এবং সেই পালানো অবস্থায় কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সো বীরত্ব সবসময় খাটে না, সবসময় যে বিজয়ী হবেন, নট লাইক দ্যাট। তারেক রহমান যে এখন লন্ডনে আছেন, এটার অর্থ এই নয় যে তিনি পরাজিত। আবার তিনি যদি বাংলাদেশে এই মুহূর্তে চলে আসেন, ইট ডাজ নট মিন যে তিনি বিজয়ী। বা এখন শেখ হাসিনা খুব সাহসী যারা বলছেন, ইট ডাজ নট মিন, সাহস বোঝা যাবে যখন ক্ষমতা থাকবে না তখন আর কি। তো যাই হোক, এখন এই যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচন নিয়ে সরকারি দপ্তর থেকে, বিভিন্ন মহল থেকে এরকমভাবে যে প্রচার চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এর ফলে কিন্তু বিএনপির মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে বিএনপি কিছু বলার চেষ্টা করছে। এটি বিএনপির জন্য একটি সুযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন, আমি একটা দৃঢ়তার সাথে বলবো যে বিএনপির এখানে কোনো অবস্থাতে যাওয়া উচিত নয়। যদি বাংলাদেশের 500টি উপজেলাতেও বিএনপি উপজেলা চেয়ারম্যান হয়, এটি দলের 1 পয়সার উপকারে আসবে না, এবং এই উপজেলা চেয়ারম্যানগুলো সরকারের কথার বাইরে, এমপির কথার বাইরে একটা একটা বিন্দু দেওয়ার ক্ষমতা রাখে না। এরা গাড়ি পাবে, কিছু বেতন পাবে, ভাতা পাবে, এবং উপজেলার মধ্যে বিচার সালিশ করতে পারবে, আর এমপির পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারবে। এবং আলটিমেটলি এই 500 জন এমপি যদি হয়, 500 জন উপজেলা চেয়ারম্যান হয়, এদের সবাইকে আমরা হারিয়ে ফেলবো অনাগত দিনে। তারা সবাই দামি আওয়ামী লীগ হয়ে যাবে। তো কাজেই আপনি দেখেন, এই যে যারা বিভিন্ন সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সরকারের অধীনে যারা হয়েছে, যাকে বলা হয় যারা সিটি কর্পোরেশন মেয়র হয়েছে বা এমপি হয়েছে, আমরা কিন্তু সেই রাজনীতিবিদ নেতাদের হারিয়ে ফেলেছি। তারা কিন্তু দলের মধ্যে নেই। আপনি কুমিল্লার সাক্ষ্যকে কি আমরা হারাই নেই? আমরা হারিয়ে ফেলেছি। আপনি দেখেন রাজশাহীতে যে হলো, যিনি হলেন, আমরা তাকেও হারিয়ে ফেলেছি, এবং তিনি মারাই গেলেন অসুস্থ হয়ে লাস্টের দিকে। তারপরে শেষে এই সরকারকে বিশ্বাস করে মান্নান সাহেব গাজীপুরে মেয়র হলেন। সারাটা জীবন জেলে থাকতেন, এবং জেলে যেতে যেতে এই ভদ্র একটা প্রতিভাবান রাজনীতিবিদকে আমরা রীতিমতো কবরে পাঠিয়ে দিলাম। তো এইভাবে যারা বিভিন্ন সময় মেয়র হয়েছেন, বিভিন্ন পদ পদবিতে গেছেন, দলের জন্য আটানার উপকার কেউ করতে পারেননি, অনাগত দিনেও করতে পারবেন না। এই কারণে পুরো সিস্টেমটা কিন্তু কলাপস করেছে। তো কাজেই আমি মনে করি যে এই নির্বাচনটি বিএনপির জন্য মৃত্যুফাত, এবং বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য, টিকে রাখার জন্য, যদি বিএনপির সব লোকও চলে যায়, একেবারে এভরিবডি, তারেক রহমান সাহেবকে যদি একা দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রেও তাকে একা দাঁড়িয়ে থেকে বলতে হবে যে বিএনপি এই নির্বাচনে যাবে না। এবং এই দৃঢ়তা যদি বিএনপি সেই 2018 সনের সে রাতের ভোটে নির্বাচনের পরে দেখাতে পারত, অর্থাৎ যারা সেদিন ভোটে তথাকথিত ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন, তাদের সবাইকে যদি সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হতো, যে তোমরা গেলেই সাথে সাথে বহিষ্কার করা হতো। 6-7 জন লোক দল থেকে গেলে দলের কিছু হতো না, কিন্তু যে 6 জন লোক নির্বাচিত হয়েছেন, তারা বিএনপির জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ, তাদের অস্তিত্ব কোন পর্যায়ে আছে, দলের কয় টাকা লাভ হয়েছে, কি হয়েছে বলেন তো। অথচ ওই সময় যদি বিএনপি বিদ্রোহ করতে পারত, তাহলে হয়তো সরকার সাহস পেত না এই 5টি বছর এইভাবে দমন পীড়ন করার জন্য। কাজেই দাঁড়িয়েছেন তো দাঁড়ান, ইমরান খানের মতো দাঁড়ান, বাপের বাটার মতো দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন শেষ পর্যন্ত, সময়ই সবকিছু মীমাংসা করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।